নবম পে স্কেলের সুপারিশ প্রতিবেদন জমা, চলতি মাসে কার্যকর শুরু, বাজারে প্রভাব ফেলবে না দাবি অর্থোপদেষ্টার। চলতি মাসের 18 দিনের রেমিটেন্স এসেছে $204 কোটি, মুদ্রা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $32.62 বিলিয়ন। ট্রাম্পের এক বছরেই টালমাটাল বিশ্ব রাজনীতি, চড়া শুল্কে অস্থির বাণিজ্য, তটস্থ সব দেশ, ক্ষুব্ধ মার্কিন মিত্ররাও। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানর। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুধবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে নবম পে স্কেলের প্রতিবেদন জমা দিবে বেতন কমিশন। সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, পে স্কেলের সুপারিশে জিনিসপত্রের দাম এবং বাস্তবতা বিবেচনায় রাখা হয়েছে। তিনি আরও বলেন, নতুন পে স্কেল পেয়ে সরকারি চাকরিজীবীরা খুশি হবেন এমন সুপারিশ থাকবে প্রতিবেদনে। অর্থ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর প্রতিবেদনের নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খান। সুপারিশ এবছরের 1 জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা বলা হয়েছে। পরে এটি পুরো মাত্রায় কার্যকর হবে 2026-27 অর্থ বছরের প্রথম দিন, অর্থাৎ আগামী 1 জুলাই থেকে। আগামীকাল চেয়ারম্যান, যে প্রিভিলেজ চেয়ারম্যান, অন্যান্য সদস্যরা যাবেন, ওনার সাথে আমি থাকবো, ফাইন্যান্স সেক্রেটারি থাকবে, ওটা আপনাকে দেবেন বিকাল 5টা। যা খুশি হবে যেই করুক, আমরা মোটামুটি যতটুক এসে বলে চেয়ারম্যান বলেছেন সবাই খুশি হবে, উনি আমাকে বললেন। চলতি মাসের 18 দিনে $204 কোটি সমান রেমিটেন্স এসেছে দেশে, যা আগের বছরের এই সময়ের তুলনায় 69% বেশি। গত ডিসেম্বরেও এসেছে $323 কোটি, যা একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। রেমিটেন্স বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $32.62 বিলিয়ন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হুন্ডি প্রবণতা কমে যাওয়ায় বৈধ চ্যানেলে রেমিটেন্স বাড়ছে। নির্বাচন ও রমজান ঘিরে এই ধারা আরও চাঙ্গা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জীবাশ্ম জ্বালানির উপর ট্যাক্স কমালে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে, পাশাপাশি বিদেশি নির্ভরতা কমিয়ে দেশের এনার্জি এফিসিয়েন্সিকে কাজে লাগানো প্রয়োজন বলে মনে করেন সানেম। মঙ্গলবার এক অনলাইনে আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরে বেসরকারি গবেষণা সংস্থা সানেম। এ সময় প্রতিষ্ঠানটি জীবাশ্ম জ্বালানির উপর করা 3টি গবেষণাপত্র তুলে ধরেন। গবেষণায় বলা হয়, পোশাক শিল্পের পাশাপাশি সিমেন্ট, স্টিল ও অন্যান্য বাণিজ্যিক খাতে নিরীক্ষা কার্যকর করতে হবে। আলোচনায় বক্তারা আরও বলেন, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে, আর তাই জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে আনা জরুরি। আমাদের এনার্জি ট্রানজিশন, রিনিউয়েবল এনার্জি আমাদের বড় একটা এক্সপেকটেশন, কিন্তু রাতারাতি আমাদের এই যে ট্র্যাপ থেকে কিন্তু বের হওয়া যাবে না। আমাদের নিজস্ব যে রিসোর্স গুলো আছে, তো সেইগুলোকে ম্যাক্সিমাইজ করতে হবে। সেইগুলোর যে ইউটিলাইজেশনের জন্য আমাদের হিউম্যান ক্যাপিটাল যেটা আছে সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। বাংলাদেশেও ম্যানুফ্যাকচার করা যায় কিনা প্যানেল, তো সেই বিষয়গুলো হলেও আমার মনে হয় যে আপটেকিং এর ক্ষেত্রে আরো একটু পজিটিভ রেসপন্স আমরা পেতে পারি। বিনিয়োগকারীরা নির্বাচিত সরকারের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সেমিনারের অংশ নিয়েও তিনি আরও বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হয়ে আসবে। তিনি বলেন, বর্তমানে পুঁজিবাজার স্বাভাবিকভাবে কাজ করছে না। বিএনপি ক্ষমতায় এলে অর্থনীতির পাশাপাশি পুঁজিবাজার ও ব্যাংকিং খাতে প্রয়োজনীয় সংস্কার আনা হবে। ব্যবসা পরিচালনায় অতিরিক্ত নিয়ম কানুন শিথিল করার উপরও গুরুত্ব দেন তিনি। Bangladesh has to go for serious reform programs, deregulation. This country is over-regulated. I'm saying it quite regularly. Bangladesh is over-regulated economically. So we have to go for serious deregulation, liberalization. Ease of doing business, we rank at the bottom right now. দ্বিতীয় মেয়াদে 1 বছরের শাসনামলেই বিশ্ব ব্যবস্থা তছনছ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগ্রাসী পররাষ্ট্রনীতি কার্যত গুঁড়িয়ে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিয়মতান্ত্রিক বিশ্ব ব্যবস্থাকে। ট্রাম্পের শুল্ক নীতিতে অস্থির বিশ্ব বাণিজ্য, তার কঠোর অভিবাসন নীতিতে তটস্থ বিশ্ব। বিশেষজ্ঞরা বলছেন, আধিপত্য বিস্তারে ট্রাম্পের এমন পদক্ষেপ বিশ্বের ভূ রাজনীতিকে আরও অস্থির করে তুলবে।
2025 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে মার্কিন মসনদে বসেন ডোনাল্ড ট্রাম্প। এরপরে একের পর এক প্রথাগত নিয়ম ভাঙছেন তিনি। তার আগ্রাসী পররাষ্ট্রনীতি এবং বিভিন্ন দেশে আকস্মিক সামরিক ও রাজনৈতিক নানা পদক্ষেপ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিয়মতান্ত্রিক বিশ্ব ব্যবস্থাকে কার্যত ধূলিসাৎ করে দিয়েছে। ভেনেজুয়েলার সরকার পতন, গ্রিনল্যান্ড দখলের চেষ্টা এবং ইরানে পরমাণু কর্মসূচিতে ব্যাংকার বা ব্লাস্টার ফেলা এবং সম্প্রতি দেশটির সাম্প্রতিক বিক্ষোভকে কেন্দ্র করে তার হুমকি ধামকি সবকিছুতেই মার্কিন আধিপত্য বিস্তৃত করার চেষ্টা স্পষ্ট। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির রূঢ় প্রয়োগে শত্রুরা তো বটে, শঙ্কিত মিত্ররাও। মার্কিন নিরাপত্তার অজুহাতে তার গ্রিনল্যান্ড কবজায় নেয়ার অপচেষ্টায় ক্ষুব্ধ ইউরোপ। পররাষ্ট্রনীতি প্রভাবিত করতে শুল্ক ব্যবহারের হুমকিতে নাখোশ ভারত, ব্রাজিল, চীন সহ বিভিন্ন দেশ। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিতে তটস্থ ভিনদেশিরাও। ডোনাল্ড ট্রাম্পের যুক্তি, শক্তিশালী আমেরিকা সমগ্র বিশ্বের জন্য মঙ্গলজনক, আর সে লক্ষ্যেই কাজ করছেন তিনি। বিশ্ব শান্তি রক্ষায় বারবার 8টি যুদ্ধ বন্ধের দাবিও করেন ট্রাম্প। যদিও 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের কথা বললেও ক্ষমতার 365 কার্য দিবসেও তা অধরায় রয়ে গেছে। আসমা তুলি, নিউজ 24। আড়াই মাস পর আবারও আগের অবস্থানে ঢাকার পুঁজিবাজারের সূচক। আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবসে অধিকাংশ শেয়ার ইউনিটের দর বেড়েছে। ঊর্ধ্বমুখী ছিল সার্বিক লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 17.26 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5108 পয়েন্টে। 7.41 পয়েন্ট বেড়ে ডিএসএর সূচক বেড়ে দাঁড়িয়েছে 1030 পয়েন্টে। বেড়েছে ডিএস30ও। মঙ্গলবার সর্বমোট লেনদেন হয়েছে 669.85 টাকা, যা গতকালের তুলনায় বেশি। এদিন 210টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 109টির এবং অপরিবর্তিত ছিল 69টির দর। রমজানের এক মাস আগে আবারও চট্টগ্রামে বেড়েছে চালের দাম। সংকটে অজুহাতে বস্তা প্রতি 300 টাকা 400 টাকা বেশিতে বিক্রি করছেন পাইকারি ব্যবসায়ীরা। কারণ হিসেবে উত্তরবঙ্গের চাল সিন্ডিকেটকে দুষছেন পাইকাররা। দাম নিয়ন্ত্রণ মোকামে প্রশাসনের তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। চট্টগ্রামের সবচেয়ে বড় চালের মোকাম পাহাড়তলীর চাকতায়। মোকামের গুদামগুলোতে চালের সংকট না থাকলেও হঠাৎ করে বস্তাপ্রতি 300 থেকে 400 টাকা পর্যন্ত বেড়ে গেছে দাম। পাইকাররা বলছেন উত্তরবঙ্গের চাল সিন্ডিকেটের কাছে জিম্মি তারা। হঠাৎ করে চাউলের দামটা বাড়ে, একদম প্রথম বাড়ালো যে চিনিগুড়া বাড়ালো, মানে এক বস্তা চাউলের 1000 হইতে 1500 টাকা বাড়ায়। তারা বেশ মানুষের থেকে কোটি কোটি টাকা হিসাবে হাতায় নিয়ে গেল। তারপরে শুরু হলো নাজির শাল, কাটারি, এগুলো বাড়াইতে বাড়াইতে এক বস্তায় 400-500 টাকা বাড়ছে। চাউল বাড়তির দামে তো আসতেছে, চাউলের সংকট নেই। মিলের আড়তদাররা মহাজনরা আমের অজুহাত থেকে দেখাচ্ছে দান নাই, দানের দাম বাড়তি। সবচেয়ে বেশি বেড়েছে চিনিগুড়া চালের দাম। বস্তাপ্রতি বেড়েছে 1400 টাকা পর্যন্ত। আর অন্যান্য চিকন জাতের চাল বস্তাপ্রতি বেড়েছে 300 থেকে 400 টাকা, যার বড় ধরনের প্রভাব পড়ছে খুচরা বাজারে। দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা। দিনমজুর মানুষরা যারা আছে তাদের যে অনেক সমস্যা, না খাওয়াতে আছে 500 টাকা, ইনকাম খরচ হচ্ছে 1000 টাকা, কেমন হবে এটা বলেন? মেইন মোকামগুলোতে তদারকি করলে আশা করি চালের দামটা কমে যাবে। এটা মোকামদের কারসাজিতে চালের দাম বাড়ানো হচ্ছে। চালের দাম নিয়ন্ত্রণে চাল মোকামে প্রশাসনের তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বাণিজ্য যুদ্ধের শঙ্কা কাটিয়ে 2026 সালে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এমনটাই বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। নতুন পূর্বাভাসে আইএমএফ বলছে চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি হবে 3.3%। সংস্থাটির মতে মার্কিন শুল্ক নীতির সাথে ব্যবসায়ীদের মানিয়ে নেওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিশাল বিনিয়োগই এই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। এতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন ও ইউরোপের অর্থনীতিতেও গতি আসবে। তবে এআই নিয়ে অতিরিক্ত আবেগের ঝুঁকির কথাও মনে করিয়ে দিয়েছে আইএমএফ। আশার কথা হলো আগামী বছরগুলোতে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি কমে আসার জোরালো আভাস পাওয়া গেছে। আর এই ছিল বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।